থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। অনেকেরই দেখবে ইচ্ছে থাকে একটু বাইরে ঘুরবো, বাড়ি ছেড়ে একটু বাইরে যাব, ঘুরতে যাব, একটু প্রকৃতির রূপ রস গন্ধ সৌন্দর্য সেটাকে উপলব্ধি করার চেষ্টা করব। আজকে এমন একটা কবিতা নিয়ে আলোচনা করব যেখানে বিষয়টা হয়তো সেরকমই। আজকের আমাদের আলোচনা ইউলিসেস। কার লেখা? অ্যালফ্রেড লর্ড টেনিসন। তোমরা প্রত্যেকে জানো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। আমরা এই কবিতাটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা অ্যানালাইসিস করব, প্রতিটা লাইন বাই লাইন এটার কি অর্থ কি মানে সেটাকে বোঝার চেষ্টা করব, এবং তারপর আমরা এটা থেকে এমসিকিউ কোয়েশ্চেন, কি ধরনের প্রশ্ন এক্সামে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে ক্লাস দেখো তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং একটু শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের, তোমাদের পরিচিত জনের মধ্যে। কারণ ইউলিসেস আজকে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা বিভিন্ন পরীক্ষার জন্য। যারা ডাব্লিউবি এসএলএসটি এসএসসি দিতে যাচ্ছ তাদের কাছেও এই ইউলিসেস কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমসিকিউ থেকে শুরু করে সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করব এই কবিতা অ্যানালাইসিসের শেষে। তাই প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও। দেখো ইউলিসেস কার লেখা? অ্যালফ্রেড লর্ড টেনিসন। প্রথম কথা, আমি দুটো কথা পাচ্ছি, একটা হচ্ছে ইউলিসেস, একটা টেনিসন। ইউলিসেস হচ্ছে একটা চরিত্র, একটা নাম, টেনিসন তার কবি। আমরা ইউলিসেস সম্পর্কে জানবো। ইউলিসেস কি, কে, এই কবিতাটি কি? ইউলিসেস ইজ এ পোয়েম ইন ব্ল্যাঙ্ক ভার্স বাই দ্য ভিক্টোরিয়ান পোয়েট অ্যালফ্রেড লর্ড টেনিসন। আমরা তার জীবনী সম্পর্কেও জানবো। ইউলিসেস হচ্ছে একটা কবিতা যেটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। ব্ল্যাঙ্ক ভার্স কথাটার মানে কি? ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে যে লেখাটার মধ্যে কোনো রাইম থাকে না, আনরাইমড লাইনস থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয় ব্ল্যাঙ্ক ভার্স। কার লেখা? ভিক্টোরিয়ান পোয়েট। ভিক্টোরিয়ান পোয়েট অ্যালফ্রেড লর্ড টেনিসন। আমরা বিভিন্ন এজ জানি, ইংলিশ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যখন আমরা পড়ি তখন আমরা ভিক্টোরিয়ান এজ পাই। সেই ভিক্টোরিয়ান এজের একজন কবি যার নাম হচ্ছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। তার জীবদ্দশা বলে দেওয়া হয়েছে 1809 থেকে 1892। রিটেন ইন 1833 অ্যান্ড পাবলিশড ইন 1842। এই কবিতাটা লেখা হয়েছে 1833-এ, পাবলিশড হয়েছে 1842-এ। ইট ইজ ওয়েল রিসিভড সেকেন্ড ভলিউম অফ পোয়েট্রি। তার একটা ওয়েল রিসিভড, খুব ভালো, চারদিকে স্বনামধন্য খ্যাতি ছড়িয়েছিল সেরকম একটা কাব্যগ্রন্থ। তার সেকেন্ড ভলিউম, দ্বিতীয় সংস্করণে সেটা কিন্তু হয়েছে, দ্বিতীয় অংশে। লর্ড টেনিসন সম্পর্কে একটু জানা প্রয়োজন। কই প্রত্যেক কবির নামের আগে তো লর্ড থাকে না, এখানে কেন আছে? দেখো, লর্ড একটা টাইটেল, লর্ড একটা উপাধি তিনি পেয়েছিলেন। ভিক্টোরিয়ান পোয়েট অ্যালফ্রেড লর্ড টেনিসন was born on August 6, 1802। 1802 সালে লিঙ্কনশায়ারে তিনি জন্মগ্রহণ করেন, ইংল্যান্ডের। হি বিগ্যান রাইটিং পোয়েট্রি অ্যাট এ ইয়ং এজ। একটা খুব কম বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। উড কন্টিনিউ টু রাইট পোয়েমস আনটিল হিজ ডেথ ইন 1892। 1892 সাল পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত তিনি, মানে মৃত্যুর একদম সময় পর্যন্ত তিনি কবিতা লিখে যান। হি বিকেম দ্য পোয়েট লরিয়েট অফ ইংল্যান্ড ইন 1850। 1850 সালে তিনি কি হয়েছেন? পোয়েট লরিয়েট হয়েছেন। যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করেছে বা ইংলিশ লিটারেচার খোঁজ খবর রাখে তারা জানে পোয়েট লরিয়েট এটা একটা বিশাল সম্মান, এটা সবাই কিন্তু পান না, কিন্তু লর্ড টেনিসন সেই উপাধি পেয়েছিলেন। And in 1884 he became the first person to receive the title Lord for his work in poetry. তাকে 1884 সালে
তাকে প্রথম এই উপাধিটা দেওয়া হয় লর্ড। বিভিন্ন রকমের উপাধি দেখবে দেওয়া হয়। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলার সন্তান, যদিও তিনি সারা বিশ্বে সমাদৃত, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেও নাইট উপাধি দেওয়া হয়েছিল, কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তো এটা লর্ড টেনিসনকে কি উপাধি, মানে অ্যালফ্রেড টেনিসনকে কি উপাধি দেওয়া হলো? লর্ড। তাহলে এই হচ্ছে টেনিসনের সম্পর্কে আমরা জানলাম। এরপর হচ্ছে ইউলিসেস। The Ulysses character in Greek Odysseus has been widely examined in literature. ইউলিসেস চরিত্রটা এটা কিন্তু গ্রিক ওডিসিয়াস, যেটা হচ্ছে ওয়াইডলি রিগার্ডেড, প্রচন্ডভাবে বিখ্যাত, এক্সামাইন ইন লিটারেচার, সাহিত্যে। হিজ অ্যাডভেঞ্চার্স ওয়ার ফার্স্ট রেকর্ডেড ইন হোমার্স ইলিয়ড অ্যান্ড ওডিসি। হোমারের ইলিয়ড এবং ওডিসিতে এটা প্রথম রেকর্ড করা হয় 800 to 700 BC, বিফোর ক্রাইস্ট। অ্যান্ড টেনিসন ড্রজ অন হোমার্স ন্যারেটিভ ইন দ্য পোয়েম। হোমারের যে ন্যারেটিভ, লেখার স্টাইল, তার যে বর্ণনা, সেটা তিনি নিয়েছেন। And most critics, however, find that Tennyson's Ulysses recalls Dante's Ulysses in his Inferno 1320. 1320-তে দান্তে যে ইউলিসে যে লেখা ছিল, ডিভাইনা কমেডিয়াতে যে ইনফার্নো চ্যাপ্টার 26, সেখান থেকেও অনেকে মনে করেন যে ইউলিসেস চরিত্র বা তার এই গল্প গাথাটা নেওয়া হয়েছে। দেখো, এটাকে যদি আমি সহজ ভাষায় বলতে চাই যে ইউলিসেসের তাহলে সোর্সটা কি? ইউলিসেসের সোর্স হচ্ছে ইউলিসেসের যে ভয়েসটা, সি জার্নি। তোমরা দেখবে একজন লোক, মানে এটা মোটামুটি গল্পটা যদি বলতে যাওয়া যায়, যে আপনি আমাকে কবিতা বলার আগে আমি বলে দিন বিষয়টা কি নিয়ে, এই পোয়েমটা কি নিয়ে লেখা, তাহলে আমি বলবো একটা লোক যে একজন বীর, একজন যোদ্ধা, সে বহুদিন বাইরে যুদ্ধ করেছে, তারপরে বাড়ি ফিরে এসছে, কিন্তু যুদ্ধ করে এবং বাইরে ঘুরে তার এত ভালো লেগেছে সে আর বাড়িতে থাকতে পারছে না। সে বাড়ি ফিরে আসার পরেই আবার সিদ্ধান্ত নিচ্ছেন না, সে আবার যাবে, আবার বেরিয়ে পড়বে, আবার সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়বে। তো এই নিয়ে হচ্ছে একটা কবিতা, এই নিয়ে একটা ড্রামাটিক মনোলগ। তো সেখানে এই যে সি ভয়েসটা, এটা আমি বলতে পারো, এটা আমরা যখন পরবর্তীকালে এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আসবো তখন এটা আবার আলোচনা হবে। এই যে ভয়েসটা, এই আইডিয়া অফ ভয়েস, এটা নেওয়া হয়েছে হচ্ছে গিয়ে 26th ক্যান্টো অফ দান্তেজ ইনফার্নো। দান্তেজ ইনফার্নো থেকে এটা নেওয়া হয়েছে। আর তার এই যে হিরো, অ্যাজ এ হিরো ইউলিসেস, এটাকে মডেল করেছেন হোমারের ওডিসি থেকে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা আশা করি আইডিয়া বুঝে গেলাম যে ইউলিসেস হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। এরপরে তোমার মনে প্রশ্ন আসবে যে ইউলিসেসকে কেন ড্রামাটিক মনোলগ বলছে? ড্রামাটিক মনোলগ মানে কি? টোটাল স্পিচটা, টোটাল যে পোয়েম, পুরো ন্যারেশনটা একজন বলছে, ওয়ান স্পিকার উইল স্পিক এভরিথিং, বাট লিসেনার উইল বি দেয়ার, বাট লিসেনার উইল নট স্পিক এনিথিং। Their presence or the listener's presence will be revealed or will be understood from the speaker's speech. বক্তার কথার থেকেই বোঝা যাবে যে কেউ আছে, কেউ শুনছে। এখানে ইউলিসেস বলবে এবং ইউলিসেসের যে তার আরো সহযাত্রীরা তারা শুনবে। তো এই জন্য এটাকে ড্রামাটিক মনোলগ বলতে পারো, ড্রামাটিক মনোলগ। তো এই হচ্ছে গিয়ে বিষয়, এই হচ্ছে বিষয়। তো আমরা আশা করি একটা আইডিয়া করে নিতে পারলাম, এরপরে আমরা ডিরেক্ট পোয়েমে যাব। দেখো, আমি প্রথমেই অলরেডি বলে দিয়েছি যে এই কবিতাতে কি বোঝাতে চাওয়া হয়েছে বা কি বোঝাচ্ছে। একজন যোদ্ধা যার নাম ইউলিসেস, যেটা হচ্ছে গিয়ে ওই হোমারের যে ওডিসিয়াস যে গ্রিক হিরো, সেই ওডিসিয়াস লেজেন্ডারি যে গ্রিক হিরো, সেই ওডিসিয়াস সে থেকে নেওয়া হয়েছে ইউলিসেস চরিত্রটা। তো এখানে যে ইউলিসেস, সেই ইউলিসেসকে আমরা দেখছি যে হচ্ছে এখানে ইথাকা বলে একটা আইল্যান্ড, একটা দ্বীপ, সেই দ্বীপের রাজা। হু ইজ ইউলিসেস? ইউলিসেস ইজ দ্য কিং অফ ইথাকা, যার পরিচয় আমরা পরবর্তীকালে পাবো, যেটা সেই বিখ্যাত যুদ্ধ ব্যাটল অফ ট্রয়, সেই ব্যাটল অফ ট্রয়তেও সে অংশগ্রহণ করেছে। তো সেই জায়গায় সে রাজা। তো ফার্স্ট লাইন শুরু হচ্ছে, লিটল প্রফিটস দ্যাট এন idle king by the still hearth among these barren crags
matched with an aged wife, I mete and dole, unequal laws unto a savage race. It little profits, মানে এটার কোনো লাভ নেই, প্রফিট এখানে লিটল প্রফিটস মানে কি, there is no gain, কোনো লাভ নেই। দ্যাট অ্যান আইডল কিং, মানে একজন লেজি কিং, এখানে একজন রাজা মানে এখানে রাজকার্য চালানো, টু রুল দ্য কিংডম অ্যাজ এ কিং ইজ এ টোটালি লেজি ওয়ার্ক, আনপ্রোডাক্টিভ ওয়ার্ক। অ্যাকর্ডিং টু ইউলিসেস, আ কিং rules his kingdom is a very lazy work. It's not a very respected or respectful work. এটা কিন্তু শ্রদ্ধার কাজ নয়। ইউলিসেস প্রথম লাইনেই তার বর্তমান অবস্থাটাকে ঘৃণার চোখে দেখছে, বলছে এটা কোনো দাম নেই, মানে লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং বাই দি স্টিল হার্থ। স্টিল মানে হচ্ছে ওই নিবন্ত, হার্থ মানে চুল্লি, যে যে মানে মানে আগুনের যে অংশ, উনুন থাকে না, সেখানে দেখবে উনুনটা নিভে যাওয়ার পরে যে অংশ, যে ইয়েটা তৈরি হয় ওটাকে হার্থ বলছে। among these barren crags, barren মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ, ক্র্যাগস মানে হচ্ছে পাহাড়ি, বন্ধুর জমি, পাহাড়ি অংশ, রক্স, মানে ইথাকার উনি বর্ণনা দিচ্ছে, ইউলিসেস ইথাকার বর্ণনা দিচ্ছে। ইথাকাটা বলছে কেমন, স্টিল হার্থ আর ব্যারেন ক্র্যাগস। ইথাকা is an island which is actually nothing but the steel hearth and barren cracks. That means যেটা কোনো মতেই ভালো জায়গা যেটাকে বলা যায় না। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, এখানে ইউলিসেস ইজ টেলিং অ্যাবাউট হিজ ওয়াইফ হুজ নেম ইজ পেনিলোফ। আমরা জানি ইউলিসেসের ওয়াইফের নাম হচ্ছে পেনিলোফ। তো সেই পেনিলোফ হচ্ছে গিয়ে ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ। আমি আবার বলছি, যে সময় এই কবিতাটা, মানে দ্য টাইম হোয়েন ইউলিসেস ইজ স্পিকিং or saying all these things, in that time he became old because he has already returned from his war field. তার war field থেকে সে ফিরে এসেছে। He took part or he participated in the battle of Troy. After returning home, he found that nothing is good. He is not at all enjoying this life or present life. তো এই জন্য বলছে ম্যাচ উইথ অ্যান এজেড ওয়াইফ, বয়স হয়ে গেছে রীতিমতো। তো এজেড ওয়াইফ হচ্ছে গিয়ে বয়স্ক স্ত্রী। এবারে বয়স্ক, এটা মেন্টাল এজের কথা বলেছে। দেখো, শারীরিক এজটা ইউলিসেসের কাছে কোনো ইস্যু নয়, কিন্তু মেন্টাল এজ, তোমার মধ্যে সেই প্রাণবন্ত সেই ব্যাপারটা থাকলে নো প্রবলেম। অ্যাকর্ডিং টু ইউলিসেস, লাইফ ইজ টু শর্ট, বাট ইউ উইল হ্যাভ টু সিক, ইউ উইল হ্যাভ টু ফাইন্ড নলেজ, জ্ঞান আহরণ করতে হবে। সেই জায়গাটা না হলে সেই মানুষটার কোনো দাম নেই। যে চুপচাপ ঘরে বসে থাকবে, শান্তিতে খাবে দাবে ঘুমাবে, সেই মানুষটার কোনো দাম নেই ইউলিসেসের কাছে। এই জন্য বলছে ম্যাচ উইথ অ্যান এজেড ওয়াইফ, আই মেটে অ্যান্ড ডোলে। মেটে মানে হচ্ছে মেজার, অ্যান্ড ডোলে মানে ডিস্ট্রিবিউট। মানে আমি এটা কি হয় যে আমি মেটে অ্যান্ড ডোলে, আনইকুয়াল লজ আনটু সেভের। আনইকুয়াল মানে হচ্ছে নট ইকুয়াল। আনইকুয়াল কথাটার মানে কি, আনইকুয়াল মানে হচ্ছে যেটা হচ্ছে which are not correct, not balanced lodge to the savage race. savage race মানে কি, savage race এখানে কাকে বলা হচ্ছে, the people of Ithaca, the people of Ithaca। সেই people of Ithaca, সেই savage বন্য জাতি, এই বন্য জাতির কাছে আমি কিছু অসম আইন কানুন তাদেরকে ইয়ে করছি, মানে আমি দেখছি এবং তাদের উপরে আমি ক্ষমতা জাহির করছি, এটার মধ্যে কোনো ইয়ে নেই। তো সেটাই বলতে চাইছি, দ্যাট হোড স্লিপ অ্যান্ড ফিড। যারা হোড মানে যারা সঞ্চয় করে, মানুষের সিস্টেম হচ্ছে সঞ্চয় করা। আমাদের দেখবে সাধারণ মানুষের কি সিস্টেম, যে আমরা টাকা জমাবো, এইটা কোথায় আরডি করব, কোথায় এফডি করব। কিন্তু আমার যে জীবনটা, আমি আরডি এফডি নিয়ে মানে মৃত্যুর পরে ওগুলো একটা নিয়েও আমি একটা এফডি নিয়ে যাব বা একটা আরডি নিয়ে যাব, তার সুযোগ নেই। লাইফটা যতক্ষণ আছে ততক্ষণই সবকিছু, এই পার্থিব জিনিস ততক্ষণই, তারপরে আমাকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমরা তবু সঞ্চয় করি, জমাই, স্লিপ ঘুমাই, আর ফিড মানে খাই, খাওয়া বা খাওয়ানো। অ্যান্ড নো নট মি, তারা আমাকে জানে না, তারা আমাকে জানে না। মানে অ্যাকচুয়ালি দ্য পিপল অফ ইথাকা, দে ডু নট নো who is actually Ulysses, what type of person Ulysses, what does Ulysses want,
nothing is known to the people of Ithaca. I cannot rest from travel. আমি কোনোভাবেই ট্রাভেল থেকে মানে ঘুরে বেড়ানো, ঘোরা, ট্রাভেল মানে সি ভয়েজ, সমুদ্র যাত্রা, এখান থেকে আমি নিজেকে মুক্ত রাখতে পারবো না। আই ক্যানট রেস্ট, মানে এটা ছাড়া আমি থাকতে পারবো না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। লাইফ টু দ্য লিজ মানে কি? লিজ কথাটার মানে কি? লিজ কথাটার মানে হচ্ছে একদম বটম। এটা যদি লাইফটাকে তুমি বটল অফ ওয়াইনের সাথে তুলনা করো, এক বোতল মদের সাথে, একদম শেষ বিন্দু পর্যন্ত আমি খেয়ে যাব। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। লিজটা কি? লিজ হচ্ছে সেডিমেন্ট, সেডিমেন্ট একদম নিচের তলানিটা। অ্যাকচুয়ালি হিয়ার ইউলিসেস is comparing his life with a bottle of wine. Just as a person drinks the wine up to the bottom or the sediment, similarly Ulysses also wants to enjoy the life up to death, একদম মৃত্যু পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আটমোস্ট ইফোর্ট দিয়ে যতটা সম্ভব পারা যায় তিনি কিন্তু লাইফটাকে এনজয় করবেন। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, কারণ সমস্ত সময় আমি খুব এনজয় করেছি। এনজয় মানে আমি এই যে, বিকজ ইউলিসেস ট্রাভেলড এ লট, দ্যাটস ওয়াই হি গট দ্য এনজয়মেন্ট অ্যান্ড হ্যাভ সাফার গ্রেটলি। এবারে এনজয়মেন্ট শুধু তো হবে এরকম বললে তো হবে না, তোমাকে সাফারিংটাও নিতে হবে। আই হ্যাভ সাফার অলসো, তার জন্য বলছে আই হ্যাভ সাফার এ লট গ্রেটলি বোথ উইথ দোজ দ্যাট লাভ মি। উইথ দোজ দ্যাট লাভ মি, আমি সেই মানুষগুলোর সাথে মানে আমি সময়টা কাটিয়েছি যারা আমাকে ভালোবাসে, মানে তার ফেলো মেরিনার্স, যাদের সাথে তিনি সমুদ্রযাত্রা করেছেন, তার ফেলো ফাইটার যারা, তাদের সাথে। অ্যান্ড অ্যালোন অন শোর, কখনো একাকী কখনো সমুদ্র তীরে। অ্যান্ড হোয়েন থ্রু স্কাডিং ড্রাফটস দ্য রেনি হাইটস। স্কাডিং ড্রাফটস দ্য রেনি হাইটস, দেখো হাইটস, হাইটস হচ্ছে কনস্টিলেশন অফ স্টার্স, মানে একটা তারার একটা তোমার বিশেষ ভি শেপ একটা আকার, আকাশে এটা যখন থাকে তখন কি হয়, এটা বৃষ্টি নিয়ে আসে, মাথায় রাখতে হবে। হায়ার্ডস কি? কনস্টিলেশন অফ স্টার্স, এটা আকাশে দেখা যায়, হুইচ অ্যাকচুয়ালি ওয়েলকামস রেইন, এই জন্য এটাকে রেনি হাইটস বলে, রেনি হায়ার্ডস। থ্রু দ্য স্কাডিং ড্রাফট, স্কাডিং ড্রাফট মানে কি? যে মেঘগুলো এজিটেটেড ক্লাউডস, দেখবে যখন বৃষ্টি হয় না তখন ওই মেঘগুলো বেশি জোরে জোরে ঘোরে, মানে খুব স্পিডে কিন্তু মুভ করে, তো সেটাই বলছে স্কাডিং ড্রাফটস দ্য রেনি হাইটস। ভেক্স দ্য ডিমসি, ভেক্স দ্য ডিমসি মানে ওই যে দূরের যে সমুদ্র, ডিমসি, ভেগ যেটা স্পষ্ট দেখা যাচ্ছে না, সেই সমুদ্রটাকে কি করে? এজিটেট করে, ভেক্সড, উত্তোলিত করে। আই এম বিকাম এ নেম, আই এম বিকাম, এখানে আই এম বিকাম এ নেম মানে আই বিকাম ফেমাস। ইউলিসেস বিকাম ফেমাস, ইউলিসেস বিকেম ফেমাস by his journey, by his experience, by his knowledge. Ulysses was not very much happy, or Ulysses is not proclaiming that he is very much famous because he is the king of Ithaca. No. Ulysses is saying, Ulysses' main point is that he is famous because he has traveled a lot. He got huge knowledge, he achieved huge knowledge, vast knowledge, and that's why he became famous. For always roaming with a hungry heart. দেখো ক্ষুধার্ত হৃদয় নিয়ে, তুমি দেখবে এটা এটা প্রত্যেকেরই উচিত জ্ঞান আমাকে শিখতে হবে। আমি যদি কখনো ভাবি যে আমি সব জেনে গেছি, ইফ আই থিঙ্ক দ্যাট আই নো এভরিথিং, আই হ্যাভ কাম টু নো এভরিথিং, দেন আই অ্যাকচুয়ালি ডু নট নো এনিথিং, আই নো নাথিং। দিস আ ভেরি বেসিক ইস্যু। সো দ্যাটস ওয়াই এখানে একই রকম ভাবে বলছেন, ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, আমি ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘুরেছি, সারা পৃথিবী ঘুরেছি, মানে সো দ্যাট আই ক্যান অ্যাচিভ, আই ক্যান গেট নলেজ। তুমি যে মুহূর্তে ভেবে নেবে যে আমি সব জানি, সেই মুহূর্তে তো তুমি আর নতুন কিছু পাবে না, তুমি শুধু সব কিছুকে কি করবে? রিফিউজ করবে। কিন্তু যে মুহূর্তে জানবে যে না আমার আরো নিতে হবে, আরো নিতে হবে, সেই জায়গায় তুমি অনেক কিছু গ্রহণ করতে পারো। সেই জন্য বলছে, কি বলছে? ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, আমি ক্ষুধার্ত হৃদয় নিয়ে
আমি কিন্তু সারা পৃথিবী ঘুরেছি। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি প্রচুর জিনিস দেখেছি অ্যান্ড নোন, আমি পরিচিত হয়েছি। সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেট, কাউন্সিলস, গভর্নমেন্ট, সব জায়গায় বিভিন্ন মানুষ, বিভিন্ন শহরের মানুষ, তাদের রীতিনীতি, ক্লাইমেটস, কত জলবায়ু, আবহাওয়া, কাউন্সিলস, তাদের যে সংসদ, গভর্নমেন্ট, সরকার, সব কিছু দেখেছি। মানে আই হ্যাভ কাম টু নো এভরিথিং। Whenever I traveled anywhere, any parts of the world, I observed the people of those places. I observed their manners, their customs, their behaviors, their style of living, the weather and the climate of that particular place, the governing body, the controlling power by which that particular state or that particular land is being controlled. আমি সবকিছু জানতে পেরেছি। মাইসেলফ নট লিস্ট বাট অনার, আমি তাদের কাছে কখনোই তুচ্ছ বলে গণ্য হয়নি, বাট অনার অফ দেম অল, অন্যথায় বরং রাদার আই গট রেসপেক্ট, আই গট ডিস্টিংশন ফ্রম দেম, আমি তাদের কাছে সম্মান পেয়েছি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স অ্যান্ড আই এনজয়েড দ্য ব্যাটল। এবার ব্যাটল জায়গাটা বুঝতে হবে, ব্যাটলটা কি? ব্যাটল অফ ট্রয়। হেলেন প্যারিস আছে, হেলেনকে ইলোপ করে নিয়ে যাওয়ার জন্য দুটো দেশের যুদ্ধ হয়েছিল, গ্রিস আর ট্রয়। ট্রোজানদের সাথে গ্রিসদের যুদ্ধ হয়েছিল। তো কি বলছে? ব্যাটল উইথ মাই পিয়ার্স ফর দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। দেখো, রিঙ্গিং প্লেন্স এখানে মানে কি বলছে? দ্য প্লেন ইজ কল্ড রিঙ্গিং বিকজ অফ দ্য হেভি নয়েজ অফ ব্যাটল। কারণ যখন ব্যাটল হয় তখন দেখো, আজকের তুমি মিসাইল, B2 বোম্বার এইটা ভেবে তো তখন এইসব ছিল না। তুমি এখন ট্রয় বলে হলিউডের সিনেমাও আছে, সেখানেও তুমি দেখে নিতে পারো। তখন ঘোড়া, অস্ত্র শস্ত্র, মানে এই সব যেগুলো ম্যানুয়াল যে উইপন, সেইগুলো ম্যানুয়াল তুমি বলতে পারো, যেগুলো সেই সময় পুরাতন ইয়ে। আমরা বাহুবলীতে যেরকম দেখলাম, বাহুবলীতে আমরা মিসাইল দেখিনি, মানে মিসাইল বলতে ওই রকম B2 বোম্বার উড়োজা মানে ইয়েতে করে, রাফালে করে, F-16 করে, এরকম তো আমরা বিমান দেখিনি, আমরা নর্মাল একটা ইয়ে দেখলাম সেই রকম। তো সেখানে হিউজ নয়েজ ওয়াজ দেয়ার, তো এই জন্য ওটা বলছে রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। উইন্ডি ট্রয় কেন? উইন্ডি ট্রয় হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ট্রয়টা কোথার ইয়ে? এশিয়া মাইনরের। কারণ ওই সময় যখন যুদ্ধ চলছে তখন কিন্তু হিউজ উইন্ড সোয়েপ্ট হেভি, প্রচন্ড বাতাস বইছে। কারণ মনে রাখবে, এই যুদ্ধটা চলেছিল 10 ইয়ার্স, 10 ইয়ার্স ট্রোজান ওয়ার, যেটা হোমারের ইলিয়ডেও বর্ণনা করা আছে। তো সেই জায়গাটাই এখানে বলতে চাইছে, উইন্ডি ট্রয়, আই এম দ্য পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। দেখো, একটা দারুণ লাইন। আমি যেখানেই গেছি, আমি যার সাথে মানে যেটাকেই দেখেছি, যার সাথে মুখোমুখি হয়েছে, আমি সেটারই অংশ হয়ে গেছি। মানে কি? In whatever situation Ulysses went, he took part in that particular scenario and he became the part of that particular thing. আমি যেখানে গেছি, হয় না, তারপরে সেটার অংশ হয়ে গেছে। আমি একটা অনুষ্ঠান বাড়িতে মনে করো গেছি, আমি নর্মাল বোঝাচ্ছি, অনুষ্ঠান বাড়িতে গেছি, আমি নর্মাল একটা সাধারণ একদম পাতি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমার সেখানে কোনো সেরকমভাবে কেউ ইয়ে করেনি, কিন্তু ওখানে দেখলাম খাবার পরিবেশন করার খুব প্রবলেম। আমি নিজে থেকে, ওরা কেউ বলেনি, আমি নিজে থেকে খাবার পরিবেশন করলাম। আমার সেখানে নিমন্ত্রণ যাচ্ছিল, আমি শুধু নিমন্ত্রণ, সেখানে আমার খাবার ইয়ে ছিল, মানে কেবল আমাকে বলেছিল, কিন্তু আমি গিয়ে দেখলাম পরিবেশনে খুব সমস্যা হচ্ছে। আমি গিয়ে পরিবেশন করে একদম শেষে সকলকে খাইয়ে আমি খেয়ে এলাম। দেখো, আমি তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আমি পুরো ইয়েটার অংশ হয়ে গেলাম। কি বলছে? Yet all experience is an arch way through glimpse that untraveled world whose margin fades. ভালো করে বলতে হবে, খুব ভালো। Yet all experience মানে এখানে বলছে, Ulysses is saying that he has achieved huge experience, অনেক এক্সপিরিয়েন্স সাধারণ মানুষের থেকে। ইফ ইউ কম্পেয়ার ইউলিসেস উইথ আদার পারসন, দেন ইউলিসেস ইজ ফার বেটার। হি হ্যাজ গট হিউজ এক্সপিরিয়েন্স, হি হ্যাজ গট হিউজ নলেজ। স্টিল কি বলছে, ওই অত এক্সপিরিয়েন্স করার পরে সেই এক্সপিরিয়েন্সটাই যেন একটা কাজ করছে আর্চ দিতে হবে। আর্চ মানে কি? আমি আর্চ মানে নর্মাল বোঝাচ্ছি একটা জানালা, সেই দেখবে ইউ শেপের জানালা হয় না, ইউ শেপ, সেই বাড়িতে
একটা সেই দরজার উপরে দেখবে অনেকের দরজার উপরে একটা ইউ শেপ করা থাকে, ওইটাকে বলে আর্চ। সে আর্চ, সেই আর্চের ওইটা দিয়ে একটা অংশ, যে অংশটা থেকে কিছু দেখা যায়, সে আর্চটা কি বলছে, গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড। মানে আমি এত এক্সপিরিয়েন্স করার পরে আমি ওটা আমার এক্সপিরিয়েন্সটাই যেন মনে হচ্ছে একটা দৃশ্যপট, যেটা দিয়ে আমি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যে এখনো পৃথিবীর অনেকটা অংশ আমার দেখাই হয়নি। ভালো করে বোঝো, আমি যে এত ঘুরেছি, এই ঘোরার যে এক্সপিরিয়েন্স, সেটাই আমাকে যেন বলে দিচ্ছে গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস, যার মার্জিনটা কি হচ্ছে, এবং সেটার মার্জিন মানে ওটা শেষ অংশটা, দ্য লাস্ট লিমিট, এটা যেন ফেড হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে, আবছা হয়ে যাচ্ছে। ইউলিসিস কম্পেয়ার্স হিজ লিমিটলেস নলেজ অ্যাজ অ্যান আর্চ। ইউলিসিস তার কি করছেন, ইউলিসিস তার লিমিটলেস নলেজটাকে একটা আর্চের সাথে তুলনা করছেন। একটা আর্চ কি করে, একটা আর্চ দিয়ে মানুষ দূরের জিনিসটাকে দেখতে পারে। একটা বন্ধ ঘর, সেখানে জানালা কি করছে, আমি নর্মাল জানালা হিসেবে বলছি, সেটা একটা দূরের অংশকে আমরা যেমন পেরিস্কোপে দেখি, হয় না, পেরিস্কোপ আমরা জানি না, নিচ থেকে দেখা যায় উপরে কি আছে, অনেক দূর পর্যন্ত দেখা যায়, সেই রকম আর্চ। Ulysses gains knowledge. He finds that still much knowledge is yet there to gain. Ulysses knows that he has achieved huge knowledge. Still, that knowledge actually, says Ulysses, that there is so much huge knowledge yet there to achieve. এখনো অনেক অংশ আছে যেটা এখনো অ্যাচিভ হয়নি। তুমি দেখবে এটা নিয়ে একটা দারুণ কথা আছে যে হোয়াট ইজ নলেজ। নলেজ ইজ অ্যাকচুয়ালি দ্যাট থিং হুইচ টেলস হাউ মাচ ফুল ইউ আর। এই কথাটা শুনতে খারাপ, যে জ্ঞান কাকে বলে, জ্ঞান হচ্ছে সেই জিনিসটা, যে জিনিসটা বলে দেয় তুমি কতটা কম জানো। দেখবে তুমি যত পড়বে তত মনে হবে কম জানি। আমরা যদি একটা কোনো ছোট্ট একটা বিষয় পড়েছি, মনে হচ্ছে আরে কি না জানি, মানে বিশাল জানি। কিন্তু যে যত পড়বে সে তত জানবে যে আরো কতটা তার অজানা আছে, হয় না? তো সেটাই বলছি, মার্জিন ফেডস। ফর এভার এন্ড এভার হোয়েন আই মুভ, যত আমি এগোচ্ছি তত ওই যে মার্জিনটা আছে, যে লিমিটটা আছে, সেই লিমিটটা যেন এগিয়ে এগিয়ে যাচ্ছে। এটাই নিয়ম। তুমি যত এগোবে, দ্য মোর ইউ প্রসিড, দ্য মোর দ্যাট পার্টিকুলার লাইন, দ্যাট পার্টিকুলার লিমিট উইল অলসো go away from you. How dull it is to pause, to make an end. যদি দেখো রিটায়ারমেন্টের একটা আমাদের দেখো, আমাদের সাথে ইউলিসিসের ডিফারেন্স, আমরা একটা ভাবি যে 60 years is the age of retirement. After 60 years you will relax because you have worked a lot. That's why it is the time for retirement. Just lazily, or যেটাকে বাঙালির বলে, সে হয় না যে আমরা এমনি, আমি রিটায়ারমেন্টের কথা বলছি না, আমরা রবিবার একটু, সানডে একটু ছুটির দিন, একটু ল্যাবখোর বাঙালি, হয় না, একটু একটু আরাম করে বাড়িতে একটু থাকবো, একটু আস্তে আস্তে ধীরে ধীরে ওই হেকটিক, ওই হার্লি বার্লি থেকে, ডিন অ্যান্ড বাসল থেকে একটু দূরে গিয়ে একটু শান্তিতে একটু ভালো করে ঘুমাবো, একটু বেশি সময় ধরে ঘুমাবো। আরে ভাই, ইউলিসিস কি বলছে, বলছে হাউ ডাল ইট ইজ টু পজ। কত বোকা লাগে, কত খারাপ জিনিস, হাউ ফুলিশ টু স্টপ, টু হল্ট, হয় না? আমরা দেখবে রবি ঠাকুরের গান আছে, কবিতা আছে, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, পথে যেতে যেতে পিছিয়ে পড়ি যদি কো। ইউলিসিস সেই গল্প বলছেন না, ইউলিসিস বলছে টু ডাল ইট ইজ টু পজ, না আমি থামবো না, কারণ থেমে যাওয়াটাই একটা ফুলিশনেস। টু মেক অ্যান এন্ড, অ্যাকর্ডিং টু ইউলিসিস, টু বিড গুড বাই, টু বিড গুড বাই ইজ নাথিং বাট এ ফুলিশনেস। টু bid goodbye to the active life, the activity of life. তারপর কি বলছে, to rust unburnished, not to shine in use. to rust unburnished, এখানে একটা অস্ত্রের সাথে, একটা সোর, একটা তরবারির সাথে তুলনা করছেন জীবনটাকে, যে সেটাতে যেমন মরচে ধরে যায়। টু রাস্ট আনবার্নিশ, আনবার্নিশ মানে যদি সেটা অনেক দিন, মানে উজ্জ্বলতা হারিয়ে যায়, তার উপরে মরচে ধরে যায়। নট টু সাইন ইন ইউজ, যদি অনেক দিন ধরে ব্যবহার না করা হয়।
কবি এখানে তুলনা করছেন ইনঅ্যাক্টিভ লাইফ, ডাল লাইফ, রিটায়ারমেন্ট লাইফ এর সাথে কার তুলনা করছেন? উইথ আ সোর্ড হুইচ ইজ নট ইন ইউজ। জাস্ট এজ এ সোর্ড, উনি এখানে তুলনা করে কি বলছেন? দ্য সোর্ড হুইচ ইজ নট ইন ইউজ বিকামস রাস্টি। So human beings become lifeless through inactivity and idleness. Ulysses not only hates the idea of rest, even he hates the thought of pause. আরে থেমে যাওয়া তো দূরের কথা, মানে শেষ করে দেওয়া তো দূরের কথা, থেমে যাওয়াটাকেও উনি একটা বোকামি বলছে। যে তুমি যদি থেমে যাও মানে কিছুক্ষণের জন্য, ঠিক আছে, আই উইল টেক এ পজ, আই উইল টেক এ হল্ট, সেটাকেও ইউলিসেস বলছেন খারাপ, এটাও ভালো নয়। থামার কোনো জায়গা নেই। অ্যাজ দো টু ব্রিথ ওয়ে লাইফ, যেন আমাদের কাছে কি হয়ে যায়? টু ব্রিথ, শ্বাস প্রশ্বাস নেওয়াটাই যেন জীবন। লাইফ পাইল্ড অন লাইফ ওয়ার টু লিটল। আরে জীবনের উপরে জীবন, মানে শুধু একটা লাইফ নয়। ইফ লাইফ ইজ টোটালি মানে কম্বিনেশন সিরিজ অফ লাইফস আর দেয়ার, দেন অলসো ইট ওয়ার অল টু লিটল, ভেরি মিনিমাম। কি বলছেন? যে অনেকগুলো যদি জীবন থাকতো সেটাও খুব সামান্য। অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স, আমার কাছে তো একটাই আছে, একমাত্র একটা, সেটারও অনেকটা অংশ শেষ হয়ে গেছে। হয় না? আমরা জন্মদিনে খুব এনজয় করি, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, কত ভালো ভালো কথা বলি, কিন্তু আমরা হয়তো ভাবতে পারি না এই জন্মদিনটাই আসলে আমাদেরকে একটার পর একটা সময়ে কমে যাচ্ছে। বয়স কারো কখনো বাড়ে না, বয়স কি হয়? কমে। মনে করো আমার লাইফের একটা স্প্যান আছে, সেটা যতদিনই হোক, সেখান থেকে আমার যখনই একটা এজের একটা ইয়ার বাড়ছে, মানে হচ্ছে আমার ওই স্প্যান থেকে একটা বছর কমে যাচ্ছে। তো সেটাই বলছে আজকে এই পৃথিবীর মধ্যে যে এত মানে অফুরন্ত জিনিস রয়েছে, সেটা থেকে এত জ্ঞান সংগ্রহ করা যাবে, তাতে যদি অনেকগুলো জীবন থাকতো তাহলেও সেটা খুব সামান্য ছিল। আর আমার কাছে তো একটাই মাত্র জীবন, সেটারও কিছুটা রয়েছে। মানে দেখো এই জায়গাটাতে কি বলছে? অ্যাজ দো টু ব্রিথ ওয়েল লাইফ, সাধারণ মানুষ, দোজ হু আর দ্য ভেরি কমন পিপল, ফর দেম জাস্ট লিভিং দ্য টোটাল স্প্যান অফ লাইফ ইজ অ্যাকচুয়ালি দ্য ইম্পর্টেন্স অফ লাইফ। নো, জিন্দেগি লম্বি নেই, বড়ি হনি চাইয়ে। একটা ভালো হিন্দিতে কথা আছে না, লম্বা নয় বড় হোক, এসেছিস যখন দাগ রেখে যা। শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নেওয়াটাকে একটা মানুষ বলা যায় না। ইফ ইউ অনলি ব্রিথ, দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ আর এ হিউম্যান বিং, ইউ আর এ প্রপার হিউম্যান বিং। ফর ইউলিসেস হি ইজ নাথিং বাট ডেড। Actually, the main philosophy of life, according to Ulysses believes that the main purpose of life is to achieve knowledge, achieve learning, achieve wisdom, এগুলো। তাই বলছে of one to me little remains, but every hour is saved from the eternal silence. Eternal silence মানে কি? ডেথ। প্রত্যেকটা, আমি যতটুকু, এই যে দেখো জীবনটা তো এমনি কাটালে তো এমনি চলে যাবে, পুরো জীবনটাই শেষ, কিন্তু আমি যতটুকু ঘুরে নিতে পারছি, যতটা আমি পৃথিবীর থেকে জ্ঞানটা সংগ্রহ করে নিতে যাচ্ছি, ওটুকুই বেঁচে যাচ্ছে কিসের থেকে? মৃত্যু থেকে। মানে দ্য টাইম হুইচ ইউলিসেস ইজ স্পেন্ডিং ফর গেটিং নলেজ, ফর অ্যাচিভিং নলেজ, দ্যাট পার্টিকুলার টাইম, দ্যাট পার্টিকুলার মোমেন্ট ইজ সেভড ফ্রম দ্য ক্লাচ অফ ডেথ। মৃত্যুর থাবা থেকে সেটা যেন কোথাও গিয়ে সেটা বেঁচে যাচ্ছে। সামথিং মোর, এ ব্রিঙ্গার অফ নিউ থিংস। কি বলছে? একটা নতুন কিছু নিয়ে আসছে। ওই যে সময়টা তিনি জ্ঞান আহরণের জন্য কাজে লাগাচ্ছেন, বাড়িতে না বসে থেকে শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নিয়ে একটা মানে মৃত মানুষের মতো বেঁচে না থেকে সঠিকভাবে যদি তিনি জ্ঞান আহরণ করতে পারেন, সেই সময়টাই হচ্ছে ব্রিঙ্গার অফ নিউ থিংস। অ্যান্ড ভাইলি টু ওয়ের ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোড মাইস। বলছে এটা খুব খারাপ হতো, ভাইলি টু ওয়ের, ইট ইজ ভেরি মাচ ব্যাড, এটা খুবই খারাপ। কি ইউলিসেস বলছেন যেটা খুবই খারাপ। ফর 3 sons টু স্টোর, এখানে 3 son বলতে 3 years অফ লাইফ বলেছেন। তার জীবনের তিনি বলছেন তার হি হ্যাজ অলরেডি
lived his life. He has already became old, so that's why he has already become old, so that's why he has not enough time. Suppose he has 3 years of his life, তার আর জীবনে মানে 3 বছর, after 3 years he will be dead, তিনি মারা যাবেন। তো এই 3 years এইটাই যদি he just pause and relax and hoard myself মানে if he stops himself from traveling, এটাকে উনি এখানে হোড় বলছেন, তাহলে কি হবে? তাহলে এটা ভাইল হবে, মানে এটা খারাপ হবে। It will be very insignificant on his part to live a life of inactivity for 3 years, so that his life is in store for him. He has only 3 years. Ulysses thinks that it is a very bare thing if he thinks of storing and hoarding wealth for his son. তিনি এখানে বলছেন যে তিনি যদি এখানে টাকা সঞ্চয় করেন, অর্থ সঞ্চয় করে রাখেন এবং তার জন্য বা তার পরবর্তী প্রজন্মের জন্য, সেটা একদমই বোকামি হবে। and this gray spirit yearning in desire, gray spirit মানে কি? old spirit, old man, gray মানে হচ্ছে old, এখানে gray spirit। দেখো, Ulysses is old in age but very much young and vibrant and lively in his mind, in his attitude, in his heart. It is true that the hair of Ulysses is gray. আমরা প্রথমেই দেখবে স্ক্রিনে যেটা ইয়েতে দিয়েছি, একদম ফার্স্ট যে পেজটা, সেখানে কিন্তু ইউলিসিসের মতো একটা ছবি আছে, বয়স্ক মানুষ। তার বলছে তাহলে গ্রে স্পিরিট, তার গ্রে স্পিরিটটা এখনো কি হচ্ছে? ইয়ার্নিং ইন ডিজায়ার, এখনো চাইছে, প্রচন্ডভাবে চাইছে টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, একটা ডুবন্ত তারার মতো। কি হচ্ছে? ডুবন্ত তারার মতো নলেজ, জ্ঞানকে ফলো করতে। দেখো, ডুবন্ত তারা হচ্ছে, সিঙ্কিং স্টার হচ্ছে ডিসেন্ডিং স্টার। অ্যাকচুয়ালি সিঙ্কিং স্টার হচ্ছে ডিসেন্ডিং স্টার। আমি যদি বলতে চাই যে সিঙ্কিং স্টার ইজ অ্যাকচুয়ালি দ্য ডিসেন্ডিং স্টার, গ্যাদার্স এক্সপিরিয়েন্স ফ্রম দ্য স্কাই। এটা তুমি এইরকম ভাবে ভাবো তো, একটা তারা, তারা খসে, দেখবে তারা খসে না, তো সে আকাশ থেকে পড়ছে, তাহলে আকাশ থেকে অনেকটা সময় জুড়ে বা অনেকটা রাস্তা ধরে সে কিন্তু নামছে। তাই সে হি হ্যাজ গ্যাদার্ড এক্সপিরিয়েন্স, অর ইট হ্যাজ গ্যাদার্ড এক্সপিরিয়েন্স, এটা কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স পেয়েছে তো সেই জায়গা থেকে এখানে কবি বলছেন যে আমি সিঙ্কিং স্টারের মতো ইয়ে করতে চাই। এরপরে এখানে এটা আবার অন্যভাবেও বলা যায় যে ইউলিসিস কম্পেয়ার্স his knowledge or his quest for knowledge and adventure with a journey of a ship across the ocean of night. মনে করো একটা তারা, একটা নৌকোতে কেউ যাচ্ছে, সেই নৌকোতে দেখতে পাচ্ছে একটা তারা ডুবে যাচ্ছে সামনে, ওয়েস্টার্ন হরাইজনে, পশ্চিমের দিগন্তে। যদি দেখে, মানে একটা মনে করো যে ওই জাহাজটা মনে করো একটা জায়গায় স্থির দাঁড়িয়ে আছে, তাহলে কি দেখবে? তাহলে দেখবে যে তারাটা সামনেই ভ্যানিশ হয়ে গেল। কিন্তু জাহাজটা যদি ওই দিকেই যায়, তাহলে দেখবে ওই তারাটাও এগিয়ে যাচ্ছে। এটাই নিয়ম, হরাইজনের মতো। হরাইজন মানে জানো তো, দ্য লাইন ওয়ের দ্য স্কাই টাচেস দ্য ল্যান্ড অর দ্য সি ওয়াটার। তুমি যদি সমুদ্রে যাও, সেটাও হরাইজন হয়, যে যেখানে আকাশটা গিয়ে সমুদ্রের জলের সাথে মানে ওই জায়গাটা মিশে যাচ্ছে। ওটা যত এগোবে, দ্য মোর ইউ গো এহেড, দ্য মোর দ্যাট পার্টিকুলার লাইন অলসো গো এহেড। যত তুমি এগোবে, সেটাও আগের দিকে এগোবে। তো সেই বলছে টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। মানুষের চিন্তা ভাবনার বাইরে, মানুষ যেখানে ভাবে তারও বাইরে, সেই জায়গায় কি হচ্ছে? চিন্তা ভাবনার বাইরে যেটা এগিয়ে যাচ্ছে। আমি আবার বলছি, এইগুলো থেকে পুরো শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ, সেটা কিন্তু কমপ্লিটলি আমরা তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। তোমাদেরকে পাশে থাকতে হবে, একটু শেয়ার করতে হবে, এটা আমি প্রত্যেককে বলতে চাই। দেখো, এরপরে উনি ওনার ছেলের কথা বলছেন। দিস ইজ মাই সন মাই ওন টেলিমেকাস। এটা আমার ছেলে, আমার একমাত্র ছেলে। মাই নোন, আমার নিজের, আমার ছেলের মতো ছেলে, যার নাম হচ্ছে টেলিমেকাস। টেলিমেকাস ইজ দ্য সন অফ ইউলিসিস। ইউলিসিসের ছেলের নাম হচ্ছে টেলিমেকাস। টু হুম আই লিভ দ্য স্কেপট্রে অ্যান্ড দ্য আইজল। আমি যার কাছেই রাজদণ্ড, মানে এই যে দায়িত্ব, দ্য রেসপন্সিবিলিটি টু
রুল দ্য কিং মানে রাজার যে দায়িত্ব এটা, অ্যান্ড দ্য আইজল মানে এই দ্বীপটা আমি তাকে দিয়ে যাব। ওয়েল লাভড অফ মি, সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, সে হি ইজ ভেরি মাচ ডিটারমাইন্ড, সে দৃঢ় প্রতিজ্ঞ এই লেবারটা মানে এই শ্রমটা সে দিতে পারবে। কি শ্রম? টু রুল দ্য কিংডম ইথাকা বাই হিজ স্লো প্রুডেন্স, তার স্লো প্রুডেন্স দিয়ে। স্লো প্রুডেন্স মানে হচ্ছে তার বুদ্ধি, তার উইজডম, তার বুদ্ধি, তার রেসপন্সিবিলিটি, সেটা কি করতে পারবে? স্লো প্রুডেন্স অ্যাকচুয়ালি is of Telemachus. Telemachus is a boy, son of Ulysses, who is very much intelligent, who is very much wise, and who is competent enough to rule the kingdom of Ithaca. That's why Ulysses is also very much satisfied to leave this particular duty to his son. Show prudence to make mild a rugged people. এই বন্য মানুষগুলোকে, বন্য মানে ওই যে স্যাভেজ রেস আগেই বলেছে, পিপল অফ ইথাকা, এই বন্য, এই বর্বর, উনি দেখো খারাপ ভাবে বলছেন, খারাপ ভাবে মানে ওইভাবে খারাপ নয়, মানে এরা তো কিছু জানে না, এদের প্রতি তার একটা অবজ্ঞা আছে। কেন? এরা লাইফের অ্যাকচুয়াল ভ্যালুটা বোঝে না। জীবন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লাইফ, দ্যাট অ্যাকচুয়ালি ইজ নট আন্ডারস্টুড বাই দ্য পিপল অফ ইথাকা। দ্যাটস ওয়াই ইউলিসেস ইজ সেইং দ্যাট এদেরকে রাগড পিপল বলেছেন। প্রথমে স্যাভেজ রেস বলেছেন, আমি রাগড পিপল বলবো। থ্রু দ্য সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু ইউজফুল অ্যান্ড দ্য গুড। সফট ডিগ্রিজ, আস্তে আস্তে। সব ডিগ্রিজ মানে হচ্ছে ভেরি টেন্ডার ওয়ে, টেন্ডারলি ওয়ে, টেন্ডার ভাবে, খুব জেন্টল ওয়েতে কি করবে? টেলিমাকাস মেক দেম জেন্টল, মেক দেম মাইল্ড অ্যান্ড গুড, তাদেরকে সঠিকভাবে, মানে একটা খারাপ জাতি যারা কিচ্ছু জানে না, যারা কিছু বোঝে না, তাদেরকে টেলিমেকাসের মধ্যে সেই ক্ষমতা আছে। টেলিমেকাস হ্যাজ দ্যাট পার্টিকুলার পটেন্সিয়ালিটি বাই হুইচ দে ক্যান ট্রান্সফর্ম দ্য পিপল of Ithaca, or rather the savage people of Ithaca, into a very complete, good and useful people. Most blameless he is he. সে হচ্ছে খুবই ব্লেমলেস, মানে he has no guilt, he has no that particular side of character which anyone can blame. তার মধ্যে ক্যারেক্টারে এমন কোনো দিক নেই যেটাতে মানুষজন তাকে ব্লেম করতে পারবে। সেন্টার ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটি, সাধারণ ডিউটি, মানে ডে টু ডে লাইফ। একটা দেখো এইখানে আবার কমন ডিউটিস মানে হচ্ছে একটা ফ্যামিলিয়াল, একটা ফ্যামিলি, পরিবার, সেই পরিবারের কাজকর্ম করতে গেলে, হোয়েন ইউ আর ইন আ ফ্যামিলি দেন ইউল হ্যাভ টু ডু সাম ডিউটি, হোয়েন ইউ আর ইন দ্য সোসাইটি, হিউম্যান সোসাইটি, দেন ইউল হ্যাভ টু ফলো সাম রুলস অ্যান্ড রেগুলেশন। Maybe for Ulysses or to Ulysses these are nothing, these are dull, but for a common normal human being these are essential to live. একটা সাধারণ মানুষের কাছে, সামাজিক জীবনের কাছে, একটা পারিবারিক মানুষের কাছে এগুলো গুরুত্বপূর্ণ। তো সেই কমন ডিউটিগুলো কিন্তু টেলিমেকাস ভালো করতে পারবে। কেমন? ডিসেন্ড নট টু ফেল ইন দ্য অফিসেস অফ টেন্ডারনেস, মানে ডিউটিস টু দ্য মাদার। এখানে টেন্ডারনেস মানে হচ্ছে মাদারের প্রতি, মাদার মানে পেনিলোফ এখানে বলা যেতেই পারে, তার মায়ের প্রতি যে তার ডিউটি। একটা এভরি সন হ্যাজ সাম ডিউটি টু হিজ অর হার ফাদার, এভরি সন অ্যান্ড ডটার হ্যাজ দেয়ার ডিউটি টু দেয়ার মাদার। তো সেই ডিউটিটা করতে পারবে। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গড, ইভেন যারা হাউস হোল্ড গড আছে, ডেইটিজ রেগুলারলি প্রেড, রেগুলারলি ওরশিপড হয় না, কুলদেবতা থাকে অনেকের, বাড়িতে ঠাকুর থাকে, একটা নিজস্ব একটা কাস্টের মধ্যে বা নিজস্ব একটা সেক্টের মধ্যে যে ঈশ্বর দেবতা থাকে, আরাধ্য দেবতা থাকে, সেগুলো তাদের প্রতিও সে কিন্তু অবশ্যই উইথ রেসপেক্ট টেলিমেকাস ক্যান ওরশিপ, অ্যান্ড ডেফিনেটলি টেলিমেকাস do his duty to my household god. ইউলিসিস বলছে, when I am gone, আমি যখন চলে যাব, his work I mine, মানে আমি যখন চলে যাব, when I will leave all these things, then I will be a different person. I must not have any connection with my family. I will totally spend my life to get knowledge, to gain wisdom. I will not look back to my family, or look back, or I will not interfere in the works of Telemachus. মানে অ্যাকচুয়ালি ইউলিসিস এটা চাইছে না আর ফিরে আসতে, এবং চাইছে না মানে এই ইথাকা নামের যে কিংডম সেখানে রাজা হয়ে
সে আবার যে শাসন কার্য চালাবে, না, একদমই পছন্দ নয়। ইউলিসেসের একদম পছন্দ নয়। তার জন্য বলছে আমি চলে যাওয়ার পরে তার দিক, তার রাস্তা, তার রাস্তা, আমার রাস্তা আলাদা। আই উইল নট ইন্টারফিয়ার ইন টেলিমেকার্সেস ওয়ার্ক। আমি টেলিমেকার্সের কাজে কোনোভাবেই করব না। তারপরে কি বলছে, দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই যে সামনেই বন্দর, দ্য ভেসেল পাফস আর সেল, ভেসেল গুলো মানে ওই যে নৌকোগুলো বা জাহাজগুলো, দ্য শিপস আর বিং রেডি ফর সেল, ফর সি ভয়েস। পাফস আর সেল মানে বাতাস দিচ্ছে। দেয়ার গ্লুম ডার্ক সি, as the surface level of the sea is covered with darkness and mist, similarly the mariners also look gloom as they are cold. Broad sea মানে বিস্তৃত সমুদ্র, মাই মেরিনার সোলস দ্যাট হ্যাভ টয়েলড রট অ্যান্ড থট উইথ মি, আমার সহযাত্রীরা, তাদের মন যারা আমার সাথে লড়াই করেছে, রট আমার সাথে কষ্ট পেয়েছে, অ্যান্ড থট উইথ মি এবং আমাকে ভেবেছে, দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম, খুব আনন্দিত, ফ্রলিক মানে হচ্ছে আনন্দিত, হ্যাপি, ওয়েলকাম, টুক দ্য থান্ডার অ্যান্ড সানশাইন, তারা বজ্রবিদ্যুৎ এবং সূর্যের আলো দুটোকেই খুব সমানভাবে অ্যাকসেপ্ট করেছে। দে আর নট ভেরি মাচ অ্যাকচুয়ালি অ্যাফ্রেড অর anxious about the whether it is a thunderstorm weather or it is total sunshine weather. They are actually not, they do not bother all these things. And opposed free hearts, free foreheads, you and I, এবং তারা অপোজ করেছে যে জিনিসগুলো হয়েছে, সে তারা কিন্তু ফ্রি হার্টে যা কিছু এসেছে, হোয়াট এভার এনি প্রবলেমস, এনি অ্যাডভার্সিটি কামস, দে অ্যাকচুয়ালি ওয়েলকাম এভরিথিং উইথ ফ্রি হার্টস, মানে মুক্ত হৃদয় দিয়ে, ফ্রি ফোরহেড মানে মুক্ত মনে, এইভাবে ধর। ইউ অ্যান্ড আই আর ওল্ড, আমি ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি এবং আমি, আমরা দুজনেই কি হয়েছি, বৃদ্ধ হয়েছি, বয়স হয়ে গেছে। দেখো এগেইন অ্যান্ড এগেইন ইউলিসেস ইজ টেলিং অ্যাবাউট হিজ অ্যান্ড হিজ ফেলো মেরিনার্স এজ, বিকজ দে বিকাম ওল্ড। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। দেখো বৃদ্ধ অবস্থা, বৃদ্ধ বয়সেরও কিন্তু তার একটা নিজস্ব সম্মান আছে এবং তার একটা আলাদা প্রচেষ্টা আছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যুর পরে সবকিছু থেমে যায়, বাট সামথিং আর দ্য এন্ড, এখানে আর মানে বিফোর। কিন্তু এই সব কিছু শেষের আগেও কিন্তু শুরু আছে, শেষের আগে একটা শুরু আছে। শেষ যখন হয় ঠিক তার সেই মুহূর্তে একটা শুরু থাকে। মনে করো যে কোনো একটা জিনিস শেষ হয়ে যাচ্ছে, একবার মরণ কামড় দেওয়া যেতে পারে নাকি, সিনেমাতে দেখা যায় না, একদম মেরে শেষ করে দেয়, তবু একবার চেষ্টা করে উঠে এমন একটা সে আঘাত করলো যে সবকিছু একদম হয়ে গেল। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু মহান কাজ, মে ইয়েট বি ডান, এগুলো সবই করতে হতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, বলছে আমি সেই মানুষগুলোর সাথে আছি, নট আনবিকামিং মানে যেটা আনওয়ার্দি নয়, দ্যাট স্ট্রোভ উইথ গড, যারা দেবতাদের সাথে যুদ্ধ করেছে। স্ট্রোভ মানে যুদ্ধ করা, লড়াই করা। দেখো এটা এখানে একটা কনটেক্সট আছে, এখানে একটা অ্যানেকডোট আছে, এটা বলে দেওয়া যায় যে গডসের কথা কেন এসছে। দেখো আমরা অলরেডি বলেছি ইউলিসেস টুক পার্ট ইন দ্য ব্যাটল অফ ট্রয়। ইউলিসেস ওয়াজ ইন দ্য সাইড উইথ দ্য গ্রিস অর গ্রিক, আর ট্রয়দের ছিল। তো সেই ট্রোজানদের মধ্যে যুদ্ধ করেছিল, মানে এটা বলে নাকি যে দেবতারাও সে তাদের সঙ্গ নিয়েছিল, হয় না? মহিষাসুরের সাথে যখন যুদ্ধ হলো আমরা দেখলাম না যে অনেক দেবতাদের সাথে যুদ্ধ হয়েছিল, অবশেষে দেবতাদেরকে তো স্বর্গ ছাড়া করে দিয়েছে। তারপরে অবশেষে মহামায়া দেবী দুর্গা, ধনুজ দলনী মহামায়া দেবী দুর্গা, তিনি বধ করলেন মহিষাসুরকে। তো অনেক সময় হয় যে মানুষের সাথেও যুদ্ধ হয়। আমরাই তোমার এই জায়গাটা আমরা অলরেডি বলেছি যে ব্যাটল অফ ট্রয়ে পার্টিসিপেট করেছিল ইউলিসেস, এবং সেই ট্রয়ে ট্রোজানদের হয়ে যুদ্ধ করেছিল। অনেকে বলে ভেনাস, মার্স, এ দেবতা ভেনাস, মার্স। তো এই সময় অ্যাকচুয়ালি দিজ পিপল participated in that war, so in a way they fought against the god. তাহলে সেই মানুষগুলো যারা দেবতার সাথে যুদ্ধ করতে পারে, দেবতার মধ্যে, মানে how much actually, how much worthy they are. They not only fought against the people or human beings, they even fought against the gods, because it was told that Venus, Mars, they actually took part in the side of Trojans.
তো এটাই বলছি, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, ওই সিনারিওটা সেই সময়টার বর্ণনা দিচ্ছেন। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, ওই পাহাড়ের উপরে ছোট ছোট বাড়ি, সেখান থেকে আলো জ্বলছে, বিগিনস টু টুইঙ্কল, হালকা টিম টিম করে আলো জ্বলছে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার আমরা বলি, সেই টুইঙ্কল টিম টিম করে জ্বলছে। দ্য লং ডে ওয়ান, সেই দীর্ঘ দিনটা আস্তে আস্তে শেষ হচ্ছে, ওয়ান মানে ক্ষয়ে যাচ্ছে। দ্য স্লো মুন ক্লাইম্বস, ধীরে ধীরে চাঁদটা কি হচ্ছে, পূব আকাশে উঠছে, পূব আকাশ থেকে উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড দ্য মেনি ভয়েসেস, এটা সমুদ্রের ডাকটাকে বলছে। দেখো, দ্য ভাস্ট সি, ডেফিনেটলি সি হ্যাজ এ সাউন্ড, দ্য সাউন্ড অফ দ্য ওয়েভ, ডিপ গভীর, মন এখানে হিউম্যান বিং, গোঙানির মতো শব্দ। রাউন্ড মেনি ভয়েসেস মানে মেনি tides or many waves are there, so that's why their sound, that's why the poet is saying that many voices, the sound of the seas, come my friends, it's not too late to seek the new world, এসো এসো আমার বন্ধু, ইউলিসেস ডাকছে, ইউলিসেস is welcoming, ইউলিসেস is hailing his friends, his fellow mariners, it is not too late to seek a new world, it has not been late, এটা বেশি দেরি হয়ে যায়নি একটা নতুন পৃথিবীকে খোঁজার ক্ষেত্রে। পুশ অফ, এগিয়ে চলো। সিটিং ওয়েল ইন অর্ডার মাইন্ড দ্য সাউন্ডিং, মানে সঠিকভাবে এখানে একটা যেন এনকারেজ করছে ইউলিসেস তার সহযাত্রীদেরকে, কি বলছে, ভালো করে বসো। সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট, এমন ভাবে বসে যাতে স্মাইট মানে আঘাত করতে পারে। দ্য সাউন্ডিং ফারোজ, ফারোজ মানে সেই যখন জাহাজটা এগোয় তখন দেখবে জলটা দ্বিখণ্ডিত হয়ে যায়। তুমি জাহাজের সামনে যে কোনো জায়গায় বোট, আমরা বাঁকুড়ার যদি কথা বলি মুকুটমণিপুর, সেখানে দেখবে বোট নিয়ে যখন আমরা ডিয়ার পার্কে যাই, তুমি সামনেটা দেখবে জলটাকে যেন চিরে বেরিয়ে যাচ্ছে, সেটাকেই সাউন্ডিং ফারোজ বলছে। ফর মাই পারপাস হোল্ড টু সেল বিয়ন্ড দ্য সানসেট, সানসেটের আগে আমাদেরকে কিন্তু কি করতে হবে, সানসেটের আগে আমাদেরকে পাড়ি দিতে হবে, পাড়ি দিতে হবে। অ্যান্ড দ্য বাথস অফ অল ওয়েস্টার্ন স্টার্স, বাথস অফ অল ওয়েস্টার্ন স্টার্স মানে কি, সমস্ত ওয়েস্টার্ন পশ্চিমের যে তারা, তাদের বাথসের পরে। দেখো এখানে এই বিষয়টা, ইন এনশিয়েন্ট টাইম ইট ইজ বিলিভ দ্যাট দ্য গ্রিক্স, বিলিভ বাই দ্য গ্রিক্স, অ্যাকচুয়ালি গ্রিকরাই এটা বিশ্বাস করতো, দ্যাট দ্য স্টার অ্যাকচুয়ালি ড্রাউন্ড ইন টু দ্য ওয়াটার অফ দ্য সি when they set. Ulysses says that he is determined to sail beyond the seas when the star set, যেখানে মানে এটা বিশ্বাস করে যে সমস্ত তারাগুলো কি করে, জলে ডুবে যায়, জলে অ্যাকচুয়ালি ওয়াটারে, সমুদ্রে তারা ডুবে যায় এবং তারপরে তারা অস্ত যায়, এইভাবে অস্ত যায়। তো সেইটা বলছে যে যতক্ষণ না আমি মারা যাব আমি ততক্ষণ কিন্তু এগিয়ে যেতে চাই। ইট মে বি দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন, হতে পারে এটা এরকম হতেও পারে, দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন, এমনটা হতে পারে, ইউলিসেস নিজেই বলছেন। দেখো ইউলিসেস অলরেডি বলেছে যে আমি সমুদ্র যাত্রা করতে চাই, এবং আমি যেখানে ওয়েস্টার্ন স্টার্স যেখানে মানে ডুবে যাচ্ছে সেই জায়গা পর্যন্ত আমি যেতে চাই, আনটিল আই ডাই। তারপরে কি বলছে, ইট মে বি দ্যাট দ্য গার্ল উইল ওয়াশ আস ডাউন, এটার মানে কি, দেখো এটা অ্যাকচুয়ালি বলছে uncertainty and potential danger of the journey Ulysses is about to undertake, possibly ending the death and destruction. গালফ, এখানে কথাটার বলা হচ্ছে গালফ মানে হচ্ছে এই কারেন্ট, সমুদ্রের যে কারেন্ট সেটাকে বলতে চাইছি। হতে পারে যে সমুদ্রেই আমরা মারা যাব, মানে সলিল সমাধি হবে, সলিল বলে না, সমুদ্রে ডুবে যাওয়া, সলিল সমাধি হবে, হতেই পারে। ইট মে বি দ্যাট উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইসেলস, হতে পারে যে আমরা হ্যাপি আইসেলসকে টাচ করবো। হ্যাপি আইসেলসটা কি, ইন গ্রিক মাইথোলজি হ্যাপি আইসেলস আর দ্য আইল্যান্ড অফ দ্য ব্লেসড, গ্রিক্স কল দ্য আইল্যান্ডস আর্থস প্যারাডাইস। These islands supposed to be in the Atlantics on the west coast of Africa. The modern name of Happy Isles, Canary Isles বলে, Canary Isles বলে। হ্যাপি আইসেলস হচ্ছে, এখানে অনেকে এটাকে আবার বলছে হেভেনের কথা বলছে, হ্যাপি আইসেলস মানে হেভেনকে কোথাও গিয়ে কবি যেন বোঝাতে চাইছে। যে হতে পারে যে সমুদ্রের ওই কারেন্টে, ওই ওয়েভের ইয়েতে, বাই দ্য স্ট্রাইক অফ দ্য ওয়েভস উই উইল ডাই ইন দ্য সি, and maybe that we can touch the happy isles and see the great Achilles. Achilles আমরা জানি, অ্যাকিলেস হচ্ছে একজন গ্রিক হিরো যে ব্যাটল অফ ট্রয়ে অংশ নিয়েছিল, হোমারের ইলিয়ডের
সেই হিরো। অ্যাকিলাস হচ্ছে পেলিউস আর থেটিসের সন্তান, এবং আমরা অ্যাকিলেসের হিল বলে যে ইডিয়মটা বারবার করি, অ্যাকিলেসের রাইট যে হিল গোড়ালি, সেটা ছিল তার সব থেকে দুর্বল জায়গা। ইনভিনসিবল বলে না, তার পুরো বডিটা ছিল হচ্ছে ইনভিনসিবল, কেবল ওইটা ছিল ভার্নারেবল পয়েন্ট, যেটা উইক জায়গা। যেমন আমরা মহাভারতের যুদ্ধে দেখেছিলাম দুর্যোধন কুন্তি তাকে অনাবৃত অবস্থায় দেখতে চেয়েছিলেন, সরি কুন্তি বলছি, গান্ধারী, কিন্তু তিনি তার লজ্জা নিবারণের জন্য, তার জন্য শেষ মুহূর্তে দেখবে উরুতে তাকে ইয়ে করে, ভীম যখন তাকে উরুতে আঘাত করে তারপর তিনি মারা যান। একই রকম ভাবে এখনো দেখবে ইংল্যান্ডে সেই ইয়েটা রয়েছে, অ্যাকিলেসেস এর যে স্ট্যাচুটা রয়েছে, সেখানে দেখবে ডান পাটাতে তীরটা ঢুকে আছে, তো এটাই হচ্ছে অ্যাকিলেস। সেই অ্যাকিলেসকে আমরা সেখানে হয়তো মিট করতে পারবো। হুম উই নো দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, অনেক কিছু নিয়ে নিয়েছে, মানে ফিজিক্যাল স্ট্রেংথ, ফিজিক্যাল পাওয়ার, দ্যাট ক্যাপাবিলিটি, সেটা নিয়ে নিয়েছে, কিন্তু মাচ অ্যাবাইডস কি আছে? মেন্টাল এনকারেজমেন্ট, মেন্টাল স্টেমিনা, মেন্টাল কনফিডেন্স, সেটা কিন্তু এখন রয়েছে। ইউলিসাস ইজ অ্যাকচুয়ালি agreeing with the fact that he has become old. That's why that physical strength of his young age is not still there. Definitely it is that physical strength, physical capability, all these things are not with him as because he became old. But at the same time, he has mental confidence, he has mental strength or courage. And though we are not now that strength which in old age, ওটাই বলছে যে দেখো সেই পুরাতন সময় আমরা যতটা আমাদের শক্তি ছিল ততটা আমাদের নেই এখন, আমরা অত ভালো সেই শক্তি এখন আর নেই। মুভ আর্থ এন্ড হেভেন, আমরা আকাশ পাতাল এক করে দিতাম, আমরা বলি না, মানে আকাশ পাতাল এক করে, মুভ আর্থ এন্ড হেভেন, আকাশ স্বর্গ মর্ত আমরা এক করে দিচ্ছি। আর্থ মানে হচ্ছে পৃথিবী, হেভেন মানে মানে তুমি বলতে পারো স্বর্গ, দ্যাট হুইচ উই আর। কিন্তু এখন আমরা যেটা, সেটা আমরাই, মানে এখন আমাদের কন্ডিশনটা উনি আবার বলছেন। Ulysses knows very well that presently his mariners have become weak by time and fate. But as Ulysses possesses tremendous mental energy, he says that it is true that they are changed physically, but mentally they are unchanged. আজকে তারা ইয়ে নেই, ভালো নেই, অবশ্যই তারা শারীরিকভাবে ইয়ে নেই, বাট স্টিল Ulysses believes that they are in the same mental stamina which they were in the young age. One equal temper of heroic hearts, মানে একই সেই হৃদয়ের দিক থেকে, মনের দিক থেকে যে জোরটা এখনো সেটাই রয়েছে। Made weak by time and fate but strong in will. হতে পারে আমাদের শারীরিক, their physical strength became weak by time and fate, মানে সময়ের সাথে সাথে এটা কি হয়েছে? দুর্বল হয়েছে, বাট স্ট্রং ইন উইল। উইল মানে হচ্ছে মাইন্ডসেট, মেন্টাল কন্ডিশন, সেখানে কিন্তু স্ট্রং। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল। দেখো এটা হচ্ছে লাস্ট লাইন, এটাই হচ্ছে ইউলিসেসের ফিলোসফি। এটা কি ফিলোসফি? ফিলোসফিটা হচ্ছে থামা যাবে না, থামা যাবে না, থামলেই শেষ, বন্ধ করা যাবে না। এটাই হচ্ছে দ্য ফিলোসফি অফ লাইফ অ্যাকর্ডিং টু ইউলিসেস। Ulysses believes that he and his mariners have their willpower intact. They can still fight. Strive মানে fight. To seek মানে কি? Seek মানে খুঁজে পাওয়া, চেষ্টা, খোঁজা, and to find খুঁজে পেতে পারে, and not to will, they will not surrender. এখানে মেন ফিলোসফিটা এখানে কি বলতে চাইছে? They will not be afraid. They are not actually afraid of any danger of life. It is true that they have already lost their physical strength, but at the same time it is also true that they have the same mental courage. That's why at the very last line Ulysses is saying is the total gist of this poem: to strive, to seek, to find, not to will. That means still they have the mental capability to fight, to search, even to find. কি এখানে কি উনি খুঁজে পেতে? the knowledge, and never not to yield, not to surrender. না, তারা সারেন্ডার করবে না, থেমে যাবে না। থেমে যাওয়া মানেই হেরে যাওয়া, থেমে যাওয়া মানেই কি? শেষ হয়ে যাওয়া। তাহলে এই কবিতাটাতে আমরা পুরো বিষয়টা আলোচনা করলাম। তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো ক্লাসটা। আমি এটার থেকে এমসিকিউ কোয়েশ্চেন অবশ্যই আমি তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। তো এরকমই সুন্দর আরো ক্লাস নিয়ে আসবো। তোমাদের মতামত জানাবে, তোমাদের কথা জানাবে,
কেন তোমাদের কথা, তোমাদের মতামতটাই সব থেকে গুরুত্বপূর্ণ, সবকিছু তোমাদের জন্য, এটা প্রত্যেককে বলার। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুব্রত ইউটিউব চ্যানেলের সাথে থাকো। ডেফিনেটলি আমরা প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা বিষয় আমরা কিন্তু আলোচনা করতেই থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট, থ্যাংক ইউ।